আপনি যদি এই অবস্থায় উপরের দিকে যেতে থাকেন তাহলে আপনার মৃত্যু ঝুঁকি আছে। যারা নতুন করে আসলে পর্বতারোহণ করতে চায় বা শিখতে চায় তাদের জন্য আসলে কি সুযোগ আছে? তখন আমার সিদ্ধান্ত নিতে হয়েছে যে আমি তো সুইসাইড করতে পারি না, তাই না? সাহসটা এসেছিল কারণ এর আগে আমি অনেকগুলো পর্বতে গেছি। যখন ক্যাম্প 2 এর উপরে ছিল তো আমি তখন ওইদিকেই যাচ্ছি, ওর লাশটা নামানো হচ্ছে আর আমি সামনের দিকে এগোচ্ছি। আপনি বিভিন্ন জায়গায় ইন্টারভিউতে বলেছেন যে আমি আসলে এভারেস্টের চূড়া ছুঁয়ে দেখেছি, ওখানে পা রাখিনি। সে তো আসলে সুস্থভাবেই ফিরে আসতে চেয়েছিল, কিন্তু পর্বত তাকে রেখে দিয়েছে। পরিকল্পনা থেকে বাস্তবায়ন মানে পুরো এভারেস্ট জয়ের জার্নিটা আসলে কতদিন লাগে? আমার তো লেগেছে 50 দিন, সাধারণত 40 থেকে 45 দিনই লাগে। আমাদের সময় আসলে রুটটা ওপেন হতে দেরি হয়েছিল বলে আমার একটু সময় বেশি লেগেছে। তার আগে নিশ্চয়ই অনেক দিন ধরে আসলে প্রস্তুতি নিতে হয়। সেই প্রস্তুতির গল্পটা জানবো কিভাবে আপনি আসলে একদম শেষ হাসিটা হেসে ফিরে আসলেন, সেই পুরো জার্নিটা জানবো। তার আগে একটু ইন্ট্রোডাকশন দিয়ে আসি। হ্যালো, ওয়েলকাম টু হার স্টোরি। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির এবং আজকে আমার সঙ্গে যিনি আছেন নিশ্চয়ই এতদিনে তাকে বিভিন্ন গণমাধ্যমে দেখেই ফেলেছেন, এভারেস্ট জয়ী নুরুন নাহার নিম্নি। একদম সদ্য এভারেস্ট থেকে নেমে এসেছেন বলা যায় একদম আলাপের স্টুডিওতে। সবাইকে স্বাগত হার স্টোরি পডকাস্টে এবং স্বাগত নুরুন নাহার নিম্নি। ধন্যবাদ আপনাকে। কেমন লাগছে এখন এই যে এত এত সাড়া পাচ্ছেন? কিভাবে এনজয় করছেন? কেমন এনজয় করছেন? খুব বেশি এনজয় করছি বলতে পারছি না, কারণ আমি তো একজন 10টা থেকে 6টা অফিস করা একজন মানুষ। তো অফিসের বাইরে ছুটির দিনগুলোতে দেখা যায় যে আমার নিজস্ব কিছু কাজ থাকে। তো এর বাইরে মিডিয়াকে সময় দেওয়া বা বন্ধুদেরকে সময় দেওয়া একটু কঠিন হয়ে যাচ্ছে। তারপরও আমি দেখছি যে কিছু জায়গায় আমি যে ইন্টারভিউগুলো দিয়েছি বা আমার লেখা যারা পড়েছেন তাদের মন্তব্য কিছু দেখেছি এবং মন্তব্যগুলো দেখে আমি খুব মানে আমি অনুপ্রাণিত হয়েছি যে আমার ভিডিও দেখে বা আমার কথা শুনে কারো ভালো লাগছে, স্বপ্ন দেখছেন পর্বতারোহী হবেন। তো এগুলো আসলে খুব আনন্দের, কাউকে অনুপ্রাণিত করতে পারাটা ভীষণ আনন্দের। তো এতটুকু এনজয় করছি, কিন্তু ব্যস্ত সময়ের মধ্য থেকে আরও সময় বের করে এটাকে ম্যানেজ করাটা একটু কঠিন হয়ে যাচ্ছে। আমার ধারণা আপনার স্কিন আরও একটু ব্রাইট এবং আমার মনে হয় যে আপনার সানটান এখনও যায়নি এবং আমি আপনার পায়ে একটা ক্ষত দেখতে পাচ্ছি। এগুলো কি সব সামিটের? সব সামিটের। আমরা আসলে ওখানে তো দীর্ঘদিন থাকি, তো ওখানে আর আমি একটু এলোমেলো টাইপের, মানে এরকম নয় যে যেমন আমার সহযাত্রীদেরকে দেখেছি যে তারা সময়ে সময়ে সানস্ক্রিন ব্যবহার করছে, কিন্তু আমি এই দিক দিয়ে খুব অলস টাইপের। একটু সানস্ক্রিন যে ব্যবহার করব সেটা তো আলসেমি লাগে। অনেক সময় দেখা গেছে যে আমার সহযাত্রীরা আমাকে দিচ্ছে যে এই মাখো মাখো, ত্বক ঠিক থাকবে। আমার সঙ্গে সামিট করেছে আঞ্জানা, মানে ওকে দেখলে মনে হয় যে হ্যাঁ একটু সানট্যান হয়েছে, কিন্তু আমার যেরকম ক্ষত হয়ে গিয়েছিল ওর এরকম হয়নি। তো আমার এটা নিজের অবহেলার কারণে। আর পায়ের ক্ষতটা এটা আসলে আমি যখন সামিটে যাই এবং নেমে আসি তো একদম ক্যাম্প 2-তে, এবং আমাদের সময় জট ছিল না বলে কোথাও সেভাবে বিরতি নেওয়া হয়নি, বিরতিহীনভাবে নেমে এসেছি। তো সেই চাপটা পড়ে একটু ক্ষত হয়ে গিয়েছে। এগুলো আমাদের অভিযানের অংশ। আপনি এই এভারেস্টের আগে আর কোথায় কোথায় সামিট করেছেন? আমি সামিট করেছি আইল্যান্ড পিক। এছাড়া আইল্যান্ড পিক হচ্ছে 6000 মিটার উচ্চতার একটা পর্বত, এটা নেপালে। গত বছর হিমলুং হিমাল করেছি 7126 মিটার উচ্চতার, এটাও নেপালে। এছাড়া আরও কয়েকটি পর্বতে অভিযান করেছি, সবগুলো সফল হয়নি, ব্যর্থতা আছে, ব্যর্থতা থেকেই এগিয়ে গেছি। তো আর এবার হচ্ছে এভারেস্টের আগে আমি কয়েকদিন বেশ কিছুদিন বেস ক্যাম্পে বসেছিলাম। তো তখন মনে হয়েছিল যে এই সময়ে বসে না থেকে একটা 6000 মিটার পর্বতে গেলে ভালো হবে। তো তখন আমি এটা রোটেশনের অংশ হিসেবে আমি মানে অতি উচ্চতায় আপনি মানিয়ে নেওয়ার জন্য এটা করতে হয় অনেক সময়। তো আমি লবুচে নামক একটা পর্বতে গিয়েছিলাম, ওটাও 6000 মিটার উচ্চতায়। এই যে এত এত পর্বতে যাচ্ছেন, ব্যর্থতার কথাও বললেন, কেন হয়েছিল? মানে কি সমস্যা হয়েছিল? আমার প্রথম অভিযান ছিল সেটা, এবং আপনি বুঝতেই পারছেন আপনার প্রথম অভিযান যখন ব্যর্থ হবে তখন আপনার কীরকম কষ্ট লাগবে। তা আমি খুব কষ্ট পেয়েছিলাম,
কিন্তু এটা আসলে অভিযানেরই অংশ। আমি ২০২২ সালে ভারতের দার্জিলিং থেকে আমার বেসিক প্রশিক্ষণটা নিয়েছিলাম। তো তারপর ২০২৩ সালে আমার সুযোগ হয়েছিল, আপনারা জানেন এম.এ. মুহিত ২ বারের এভারেস্ট বিজয়ী। তো তার সঙ্গে এবং আমাদের ক্লাবের আরেকজন মেম্বার ছিলেন কাজী বিপ্লব। তো কাজী বিপ্লব, এম.এ. মুহিত এবং আমি একদম নতুন। তো আমরা ৩ জন গিয়েছিলাম সেই অভিযানে ফারচামো নামক পর্বতে। এর আগে তো আমি ভারতে প্রশিক্ষণ নিয়ে এসেছি, তার আগে আমি বেস ক্যাম্প পর্যন্ত গেছি। কিন্তু তারপরও দেখা গেছে যে যখন আমি ৪,০০০ মিটার উচ্চতার উপরে ছিলাম, ৫,০০০-এর কাছাকাছি যখন যাই, তখন আমার শরীর খারাপ লাগছিল। আমার উচ্চতাজনিত সমস্যা হচ্ছিল। মানে আপনি অনেক সময় উচ্চতায় গেলে আমাদের যে অল্টিটিউড সিকনেসটা হয়, আমি সেটার সিমটমগুলো দেখতে পাচ্ছিলাম। তো যখন আপনি একটা গ্রুপে যাবেন, আপনার সঙ্গে আপনার সহযাত্রীরা থাকবে, তখন আসলে আমাদের এটা গ্রুপ অভিযান হয়, তাই না? তখন এটা আর আমার একার অভিযান থাকে না। তো যখন আমি অসুস্থ বোধ করছিলাম, তখন কিন্তু আমার সহযাত্রীরা সবাই সুস্থ ছিলেন। তো তখন আমার সিদ্ধান্ত নিতে হয় যে আমার ফিরে আসতে হবে। আপনি যখন অতি উচ্চতায় অসুস্থ হয়ে পড়বেন, তখন আপনার সুস্থ হওয়ার একমাত্র পন্থা হচ্ছে নিচে নেমে যাওয়া, মানে কম উচ্চতায় চলে যাওয়া। তো আমি সিদ্ধান্ত নিয়েছিলাম নিচে চলে আসার। কোন তো কোন সিমটমে আসলে আপনি বুঝতে পারলেন যে আপনার এখন নিচে নেমে যেতে হবে? হ্যাঁ, এটা সিমটমটা হচ্ছে, প্রথমে আপনার মাথা ব্যথা শুরু হয়। মাথা ব্যথাটা অল্প মাথা ব্যথা থাকলে তাও আমাদের অত সমস্যা হয় না। কিন্তু মাথা ব্যথাটা যদি আপনার কন্টিনিউ করে তাহলে সমস্যা। তো আমার মাথা ব্যথা শুরু হয়েছিল এবং বমি হয়েছিল। তো যখন মাথা ব্যথা এবং বমি একসঙ্গে হবে, সেটা কিন্তু আমাদের অনেক সময়, আপনি যদি এই অবস্থায়ও উপরের দিকে যেতে থাকেন, তাহলে আপনার মৃত্যু ঝুঁকি আছে। হ্যাঁ? তো আমরা তো পর্বতে অভিযান করতে যাই সফল হওয়ার জন্য, এবং ফিরে আসাটাও অভিযানেরই অংশ। তো তখন আমার সিদ্ধান্ত নিতে হয়েছে যে আমি তো সুইসাইড করতে পারি না, তাই না? পর্বত অভিযান মানে এই নয় যে আমাকে সুইসাইড করতে হবে, কারণ আমি বুঝতে পারছি যে আমি অসুস্থ বোধ করছি। তো এবং এটার সুস্থ হওয়ার একমাত্র ওয়ে যেহেতু নিচে নেমে যাওয়া, তো আমি নিচে নেমে যাওয়াটাকেই শ্রেয় মনে করেছিলাম। এবং নিচে নেমে গেলে আপনি পরবর্তীতে আবারও উঠতে পারেন। হ্যাঁ, এই যে আমাদের একটা ইয়ে আছে যে মাউন্টেন ইজ অলওয়েজ দেয়ার। অফ হ্যাঁ, কোর্স। আপনি জাস্ট ফিরে আসবেন, আপনি আবার যেতে পারবেন। আমার ইচ্ছা আছে আসলে কোনো এক সময় হয়তো ফারচামো পর্বতে আবার যাব। আপনার পরবর্তীতে যখন আপনি প্রস্তুতি নিলেন, তখন এই যে অসুস্থতা লাগা বা এই যে সিমটমগুলো পরবর্তীতে আর পাননি? না, পরবর্তীতে আর কখনো হয়নি। আসলে যেটা হয়, আপনাকে প্রচুর পানি খেতে হয় আমাদের ওখানে, বা লিকুইড জাতীয় খাবার খেতে হয় যখন আপনি উচ্চতার সঙ্গে মানিয়ে নিতে চান। এবং একটা উচ্চতা পর্যন্ত, যেমন সাধারণত আমরা যখন ওই পথে যাই, নামচে বাজার নামক একটা জায়গা আছে ৩,৪৪০ মিটার, ওখানে আমরা দুরাত থাকি সবসময়। দুরাত থাকি এবং এক রাতে আমরা করি কি, একটু বেশি উচ্চতায় যাই। হ্যাঁ, যেমন ৩,৮০০ মিটার উচ্চতায় গেলাম। আপনি যখন একটু উচ্চতায় যাবেন এবং নিচে এসে ঘুমাবেন, আপনি কিন্তু উচ্চতার সঙ্গে মানিয়ে নিতে পারবেন। তো এই মানিয়ে নেওয়াটা অনেক সময় দেখা গেছে যে আমরা অনেক সময় স্কিপ করি। যেমন আমি গত বছর হিমলুং হিমাল অভিযানটা যখন করি, তখন কিন্তু আমি এরকম স্কিপ করেছিলাম, দিন স্কিপ করেছিলাম, কারণ আমার হাতে সময় কম ছিল। তো তখন কিন্তু আমি সরাসরি চলে গিয়েছিলাম বেস ক্যাম্পে। তো তখন আমি একটু ভীত ছিলাম যে আসলে ঠিকঠাক থাকতে পারবো কিনা। মানে এই সাহসটা কোথা থেকে এসেছিল সরাসরি বেস ক্যাম্পে সাহসটা চলে এসেছিল যাওয়ার? কারণ এর আগে আমি অনেকগুলো পর্বতে গেছি, 4টা অভিযান করেছি আমি। তো তখন অসুবিধা হয়নি। তো আপনি যখন নিয়মিত বিরতিতে বা প্রত্যেকটা সিজনে যখন ওই উচ্চতায় যাবেন, তখন আসলে আমাদের বডি অ্যাডজাস্ট করে ফেলে। ওর মধ্যে একটা, মানে বডি আমাদের এরকম যে বুঝতে পারে যে আপনি এত উচ্চতায় গিয়েছিলেন, তখন সে মানিয়ে নেয়। তো এই জন্য আমি একটু সাহস করে এগিয়ে গিয়েছিলাম, কোনো সমস্যা হয়নি। সিজনটা আসলে কিভাবে নির্দিষ্ট করা হয় যে এই টাইমটাতে যেতে হবে, এই টাইমটা ভালো? কিসের উপর ভিত্তি করে এই সিজন? নেপালে আমাদের যেমন সিজন আছে, 6টা ঋতু আছে জানেন, নেপালেও এরকম ঋতু আছে। এবং ওদের সিজনগুলো হয় যে বৃষ্টির আগে এবং বৃষ্টির পরে। মানে বর্ষার আগে একটা সিজন, বর্ষার পরে একটা সিজন। তো আমি এই যে এভারেস্ট সামিট করে আসলাম, এটাকে বলা হয় বসন্তকাল। এটা বসন্তকাল ছিল। তো এই স্প্রিং সিজনেই মেইনলি এভারেস্ট অভিযানগুলো হয়। এভারেস্ট অভিযান এই স্প্রিং সিজনেই হয়, অন্য সিজনেও যায় কিন্তু খুব কম। আমরা সাধারণত স্প্রিং সিজনে যাই। আরেকটা হচ্ছে অটাম সিজন।
তো ওদের এই দুটো সিজনই মানে ওই সময় আবহাওয়াটা আপনার পর্বত আরোহণের জন্য উপযোগী থাকে। অনেকেই উইন্টার এক্সপিডিশন করেন, উইন্টারেও যায়, কিন্তু এই অভিযানগুলো খুব কম হয়, খুব বেশি হয় না। আপনি স্প্রিংয়ে গিয়েছেন, মানে স্প্রিং আর উইন্টারের পার্থক্যটা কি হয়? মানে টেম্পারেচারের পার্থক্য নাকি কি সমস্যা হয়? উইন্টারে তো অনেক ঠান্ডা ওখানে, তো আপনি বুঝতেই পারছেন। এমনিতেই আমরা যখন স্প্রিংয়ে গেছি তো এই সময়ও কিন্তু অনেক ঠান্ডা ছিল, ওখানে তো পর্বতে সবসময় সবসময়ই মানে ঠান্ডা, কিন্তু উইন্টারে আরও বেশি ঠান্ডা। হ্যাঁ, সবসময়ই তুষারপাত হচ্ছে। তো যখন বাতাস থাকছে অনেক বেশি, তো এত বাতাস এবং এত ঠান্ডার মধ্যে অভিযান করা আসলে কঠিন। এবং পথগুলো হয় কি, পথগুলো অনেক বেশি তুষার জমে যায় পথে। তো এই পথগুলোতে রুট ওপেন করা, রোপ ফিক্স করা, এগুলো একটু কঠিন হয়ে যায়। রোপ কি ওখানে নিজেদেরকেই ফিক্স করে নিতে হয়, নাকি এখন তো অনেকেই যেতে 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 একটা পথ হয়ে গেছে, তো ওই পথ ধরেই কি যান, নাকি নতুন করে কিছু এক্সপ্লোর করার সুযোগ আছে? এভারেস্ট অভিযানে যেটা হয়, আপনি জেনে থাকবেন, এবার 495 জন পারমিট নিয়েছিল এভারেস্ট অভিযান করার জন্য, এবং সঙ্গে শেরপাড়া তো আছেনই, মানে গাইড তারা আছেন। তো দেখা যায় কি, আর এজেন্সি আছে, আমরা এজেন্সির মাধ্যমে যাই সাধারণত। তো এভারেস্ট অভিযানটা এত বড় অভিযান, তো এখানে হয় কি, প্রতি বছর রুটটা নতুন করে ওপেন করতে হয়। কারণ ওই যে বললাম, উইন্টারে বা অন্য সময় যখন এখানে বরফ জমে যায় অনেক বেশি, তো তখন তো আসলে কোনো পথ থাকে না। আপনি যেতে যেতে দেখবেন আমাদের গ্রামের মেঠো পথে কি হয়, যেতে যেতে একটা পথ তৈরি হয় না, দুই পাশে কিন্তু ঘাস রয়ে গেছে মাঝখান দিয়ে। ওখানেও এরকম দেখা যায় যে চারপাশে তুষার ভরা ক্রেভাস আছে, মানে বরফ খাদ, একদম নিচে কিন্তু গভীর খাদ। তো এরকম জায়গা, তো এর মাঝখান দিয়ে প্রতি বছরই রুটটা ওপেন করা হয় যে কোন দিক দিয়ে গেলে সবচেয়ে সেফ হবে। তো এটা আমরা করি না আসলে। এখন ওটাকে বলে আলপাইন স্টাইল, যারা নিজেরা সব কিছু করে। আমরা আসলে পর্বতে শুধু চড়ি, আমরা তেমন কিছু করি না। তো রোপ ফিক্সিং টিম থাকে। তো ওই টিম যারা আছে, টিমে খুব দক্ষ পর্বতারোহীরা থাকেন। সাধারণত এটা নেপালের যারা গাইড আছেন, শেরপা আছেন, পর্বতারোহী যারা খুবই দক্ষ, তো তাদেরকে নিয়ে একটা টিম তৈরি করা হয়, তারা এই রোপগুলো ফিক্স করেন। আপনার গাইড বা শেরপা কতজন ছিলেন? আমার শেরপা প্রথম দফায় একজনই ছিলেন, কিন্তু আমার সামিট করার সময় অনেক দেরি হয়ে যায়, তো তখন আসলে খুব কম মানুষ সামিট করেছে। আমি যেদিন সামিট করেছি সেদিন মনে হয় 15-20 জন ক্লাইম্বার ছিলেন। তো ওই সময়ে মানুষজন কম থাকার কারণে আমাদের এজেন্সি আমাকে আরও একজন শেরপা দিয়েছিলেন, যেন যদি কোনো অসুবিধা হয় তারা যেন আমাকে রেস্কিউ করে নিয়ে আসতে পারেন। যারা আসলে এই যে এজেন্সির কথা বলছেন আপনি, যারা নতুন করে আসলে পর্বতারোহণ করতে চায় বা শিখতে চায়, তাদের জন্য আসলে কি সুযোগ আছে? আপনি কোথায় প্রথমে নক করেছিলেন? প্রথম যদি বলে থাকেন, আমি তো আসলে ধীরে ধীরে পর্বতারোহণে এসেছি। তো যেমন মানে আপনি যে এটা করতে চান, এটাই তো আপনাকে আগে বুঝতে হবে, তাই না? আপনার ভেতর থেকে আসতে হবে জিনিসটা, আপনার ভালো লাগা থাকতে হবে, আপনার ভালোবাসা থাকতে হবে যে হ্যাঁ, আমি পর্বতারোহী হতে চাই। আমি একটু আপনার একদম ছোটবেলা থেকে জানতে চাই, আপনার ছোটবেলা কেমন কেটেছে, তারপরে। ছোটবেলা আসলে আমার রংপুরে কেটেছে। রংপুরের মানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে আমি কখনো ঢাকায়ও আসিনি। তো আমার পুরো ওই সময়টা, স্কুল কলেজ পুরো সময়টা আমার রংপুরে কেটেছে। এবং রংপুরে যখন থাকতাম তখন আমার গণ্ডিটা খুব ছোট ছিল। তো তখন আমার বেশিরভাগ সময় কাটতো বই পড়ে, গল্পের বই পড়ে, এবং মানে বাড়িতে যত কিছু আছে পত্র পত্রিকা সব কিছু পড়তাম। ছোটবেলা থেকেই পত্রিকা পড়ার একটা নেশা ছিল, বাড়িতে কয়েক রকম পত্রিকা থাকতো, আমরা পড়তাম। কখন আপনার মনে হলো যে আপনি আসলে পর্বতারোহণ করতে চান? এটা মনে হয়েছে অনেক পরে আসলে। আমি যখন প্রথম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তখন আমি আমার একটা কোর্সের অংশ হিসেবে সীতাকুণ্ডে গিয়েছিলাম। তো ওখানে একটা চন্দ্রনাথ পাহাড় আছে, তো চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় চড়েছিলাম আমরা বন্ধুরা সবাই, আমার শিক্ষকরা।
আমরা সবাই চড়েছিলাম। এটা মনে হয় সবার ক্ষেত্রেই হয়, মানে আমিও যখন আমি ইউনিভার্সিটিতে ভর্তি হই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সবাই এই চন্দ্রনাথ পাহাড়ে যায়। আচ্ছা, এটা হয়তো বা অনেকেই ঘুরতে যায়, কিন্তু এটা আমাদের একটা কোর্সের অংশ ছিল। আমার এটাতে 50 মার্কস ছিল এবং প্রতি বছর আমাদের এই কোর্সটা হতো, কোনো না কোনো আমরা পাহাড়ে যেতাম। তো ওখানে যখন আমি চন্দ্রনাথের চূড়ায় পৌঁছালাম, তখন কিন্তু আমার মনে হয়েছিল যে আমি এভারেস্টের চূড়ায় পৌঁছেছি। তখনও কিন্তু মনে হয়নি যে আমি পর্বতারোহী হব বা এভারেস্টের চূড়ায় চড়বো, এরকম কখনো মনে হয়নি। বরং আমার মাঝে মাঝে মনেই হয়েছিল যে মানুষ এত ঝুঁকি নিয়ে যে এভারেস্টে চড়ে, কতটা ঝুঁকিপূর্ণ কাজ, কত দুঃসাহসিক কাজ তারা করেন। আমি এগুলো করব না। আমি এরকমও ভেবেছিলাম, আমার বন্ধুদেরকে বলেছিলামও। তখন ট্রেকিং করতাম, ট্রেকিংয়ে যেতাম। তো যখন চন্দ্রনাথের পরে কোথায় গেলেন? চন্দ্রনাথের পরে আসলে আমরা বান্দরবানের অনেক পাহাড়ে গেছি, এমন এমন সব জায়গায় গিয়েছি যেখানে হয়তো বা তখন কেউ যেত না। এটা কত সালের ঘটনা? এগুলো সব আমার বিশ্ববিদ্যালয় জীবনের ঘটনা, 6-7 সালের ঘটনা। তো তারপর গেছি ভুটানের পাহাড়ে গেছি, ইন্ডিয়ায় সিকিমের পাহাড়ে গেছি। তো সাবজেক্ট ছিল কি? আমার সাবজেক্ট ছিল ভূতত্ত্ব। তো তারপর হচ্ছে নেপালে গেলাম। নেপালে যখন ঘুরতে গেলাম তখন শুধু সাইট সিইং বলে না, সাইট সিইং করেছিলাম। তো শুধুমাত্র একটা ট্রেকিং করেছিলাম ছোট্ট, পোখারা থেকে যায় অস্ট্রেলিয়ান ক্যাম্প। তো অস্ট্রেলিয়ান ক্যাম্পে গিয়ে যখন মানে পর্বতের সৌন্দর্য দেখছি, তখন আমার মনে হলো ইস আরেকটু কাছে যেতাম, কিন্তু সেই সময় আমার সময় ছিল না। হ্যাঁ, তা আমি ফিরে এসেছিলাম। তো তখনই পরিকল্পনা করছি যে আরেকটু কাছে যেতে হবে। তো তখন খোঁজ নিয়ে জানলাম যে এভারেস্ট বেস ক্যাম্প ট্রেকিংটা খুব জনপ্রিয় এবং এটা আপনার জীবন বদলে দেওয়া একটা এক্সপেরিয়েন্স বা লাইফ টাইম একটা এক্সপেরিয়েন্স। তো সেই চিন্তাভাবনা থেকে আমি পরিকল্পনা করলাম যে এখানে যাব। তো ওখানে গিয়ে আসলেই আমার একটা খুব ভালো অভিজ্ঞতা হয়েছিল এবং পর্বতকে খুব কাছে থেকে দেখেছি, কিন্তু ওই যে মানে আশ মেটেনি বলে না, আশ মেটেনি যে আরেকটু কাছে যেতাম। তো তখন মাথায় আসলো যে আরেকটু কাছে যেতে হলে আমাকে অবশ্যই পর্বতারোহণের প্রশিক্ষণ নিতে হবে, এছাড়া এগোনো আসলে কঠিন। তো তখন আমি 2022 সালে পর্বতারোহণের প্রশিক্ষণ নেই ভারত থেকে। কোথায় নক করেছেন প্রথম? প্রথমে আসলে আমি ওদের ওয়েবসাইটটাই দেখছিলাম যে কিভাবে ওখানে যাওয়া যায়। কাদের ওয়েবসাইট? ভারতের হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, ওরা ওখানে শেখায়। তো ওখানে দেখছি যে কোনো জায়গা নেই, একদম বুকড। এবং তখন তো 2022 সাল, তো 2025 সাল পর্যন্ত বুকড, এরকম একটা অবস্থা। তো আমি খুব চিন্তায় পড়ে গেলাম, তাহলে কি আমাকে 2025 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে? ততদিনে তো বাংলাদেশ থেকে আরো 2জন নারী আসলে এভারেস্ট জয় করে ফেলেছে। হ্যাঁ, সে তো 2012 সালে, অনেক আগে। এবং আপুদের সঙ্গে আসলে আমার ওভাবে পরিচয় ছিল না, তো ওনাদেরকে নক করা হয়নি, কিন্তু আমি খোঁজ নিচ্ছিলাম। তো তখন আমি রমনা পার্কে যেতাম নিয়মিত, দৌড়াতাম। তো একদিন মুহিত ভাইকে ওখানে দেখলাম, উনি ব্যায়াম করছেন। তো মুহিত ভাই আর বিপ্লব ভাই ছিলেন। তো আমি আমার এক দৌড়ের সঙ্গীকে বলছি যে আমি যদি ওনাদের সঙ্গে একটু কথা বলতে পারতাম, আমি যদি ওনাদের কাছে জানতে পারতাম কিভাবে কি করেন। তো আমি আবার একটু একটু লাজুক, মানে খুব সহজেই মানুষের সঙ্গে মিশতে পারি না। কেউ মিশলে মিশতে পারি, কিন্তু নিজে থেকে গিয়ে কথা বলা, এটা আসলে আমার জন্য খুব কঠিন। তো উনি আমাকে জোর করে নিয়ে গেলেন, ওই ভাইয়া আমাকে জোর করে নিয়ে গেলেন যে না নিম্নি চলেন, কথা বলতে সমস্যা কি, চলেন আমরা কথা বলি। তো আমরা গেলাম। তো তখন ভাইয়ের কাছ থেকে অনেক তথ্য নিলাম এবং আমি ভাইয়াদেরকে বললাম যে আমি তো এরকম দার্জিলিংয়ে খোঁজ নিচ্ছি, কিন্তু ওখানে তো সব বুকড। তখন ভাইয়া আমাকে জানালেন যে ওদের ভারতীয়দের জন্য আসলে এটা খুব কঠিন, স্লট পেতে সময় লেগে যায়, কিন্তু ভারতের বাইরে যারা আছে ফরেনারদের জন্য খুব ইজি, এটা ওদেরকে মেইল করলেই ওরা একটা কনফার্মেশন দিয়ে দেয় যে হ্যাঁ তুমি এই সিজনে চলে আসো। তো তখন আমি ওদেরকে মেইল করলাম, তখন কিন্তু আমি প্রশিক্ষণে যেতে পারলাম। আপনি রমনা পার্কে দেখা হয়েছে মোহিত ভাইয়ের সঙ্গে, কিন্তু আপনি তো আসলে তার মানে আপনি সকালবেলা রমনা পার্কে যাচ্ছেন, এই লাইফস্টাইলটাও তো আমাদের সবার নেই। মানে আমরা বাস্তব জীবনে মানে কাজের প্রেশারে হোক আর যেভাবেই হোক, এই যে সকালবেলা উঠে যে রমনা পার্কে যাওয়ার একটা পরিকল্পনা, এটাই তো অনেকের মাথায় নেই।
হ্যাঁ, তো আসলেই। এই যে লাইফস্টাইলটা আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার লাইফস্টাইলটা কি হয় একটু যদি একটু বলেন, তারপরে আমরা আবার ওখানকার প্রস্তুতির গল্পটা হ্যাঁ, শুনবো। অসুবিধা নেই। তো এটা যেটা বলছিলেন যে আমাদের আসলে আমরা যারা চাকরি করি বা ব্যবসা করি তাদের কাছে মনে হয় যে সময়টা বুঝি সব চলে গেল। সব আমরা চাকরিতে দিলাম। বিশেষ করে যারা চাকরি করেন একদম সময় ধরে যাদেরকে অফিসে যেতে হয়, তাদের কি হয় সকালে ঘুম থেকে ওঠে অফিসের জন্য। মানে অফিসের জন্য তৈরি হই, অফিসে যাই, অফিসে কাজ করি, ফিরে এসে আবার একটু হয়তো বা বিশ্রাম নিয়ে আবার ঘুমাই ঠিকঠাক মতো যে অফিসে যেতে হবে। সব অফিস কেন্দ্রিক হয়ে যায়। তো অফিসের বাইরে আমাদের আসলে চিন্তার কোনো জায়গাও থাকে না, অনেক সময় এরকম হয়। কিন্তু অনেকে বলে যে কি করে ম্যানেজ করো। তো আসলে আপনার যদি কোনো প্যাশন থাকে, আপনার যদি কোনো ভালো লাগা থাকে, আপনাকে সময় বের করে নিতে হবে। এবং এর জন্য আমি মনে করি সবচেয়ে ভালো সময় হচ্ছে ভোরবেলা। আপনি ভোরবেলা উঠবেন, যেমন আমি ভোরবেলা উঠি। ভোরবেলা উঠে আমি তৈরি হয়ে কিন্তু প্রথমেই রমনা পার্কে চলে যাই। রমনা পার্কে চলে যাই, ওখানে দৌড়াই, ওখানে অনেক সঙ্গীদের সঙ্গে দেখা হয়, খুব ভালো লাগে। আর প্রতিদিন করেন? হ্যাঁ, মোটামুটি প্রতিদিনই যাই। তো ওখানে গিয়ে এই যে সবুজের মধ্যে থাকি না, আমাদের ঢাকা শহরে যে সমস্যাটা হয় আমরা কিন্তু সবুজ কম দেখি। তো ওখানে গিয়ে যদি একটু বসেও থাকি তাও কিন্তু ভালো লাগে। তো এই সবুজটা দেখতে ভালো লাগে। তো এই যে সকালে উঠলাম না, এটা কিন্তু অভ্যাস হয়ে যায়। হ্যাঁ, আপনার দেখবেন যে যেমন আজকেও আমার কিন্তু আজকে এত ভোরে ওঠার দরকার ছিল না। আজকে আমি রমনা পার্কে যাইনি, কয়েকদিন ধরে যেতেও পারছি না আসলে। আজকে কিন্তু আমার ভোরে ওঠার দরকার নেই, কিন্তু ঠিকই 5টার সময় আমার ঘুম ভেঙে গেছে। হ্যাঁ, মানে শরীর বলছে যে যাও, মন বলছে যে যাও, কিন্তু যাওয়া হয়নি। তো এরকম আপনার এটা রেগুলার হয়ে যাবে। তো সকালে উঠে রমনা পার্কে যাই, তারপর সেখানে এক্সারসাইজ করি, দৌড়াই, অন্য এক্সারসাইজগুলো করি। তারপর যদি কোনো বাজার করার থাকে একটু বাজার করি, বাজার করে বাসায় ফিরি, বাসায় ফিরে ব্রেকফাস্ট তৈরি করি, ব্রেকফাস্ট করি, তারপর লাঞ্চ রেডি করি, লাঞ্চ রেডি করে তারপর নিজেকে তৈরি করে অফিসে চলে যাই। অফিসে গেলে তো 10টা থেকে এখন তো 5টা পর্যন্ত কাজ করে তারপর আমি সরাসরি বাসায় ফিরি। আমি সবসময় দেখা যায় চেষ্টা করি যে অফিসের পরই বাসায় ফিরতে। বাসায় ফিরে 6টা 6:30টার মধ্যে ডিনার করে ফেলি। ডিনার করে তারপর একটু নিজের আরেকটু সময় দেই। হয়তো কিছু করার থাকে না মানুষের পার্সোনাল, নিশ্চয়ই। ফেসবুকিং করি, দেখি, পত্রিকা পড়ি, আপনার টিভি ফ্যামিলি দেখা হয় না। মেম্বার কতজন, বা আপনি একা থাকেন কিনা, বা আপনার পার্টনার আছে কিনা? আমি একা থাকি, আর আমার পরিবার রংপুরে থাকে। রংপুর এবং অন্য জায়গাগুলোতে থাকে। সো ঢাকায় আমি একাই থাকি। আমার একজন ভাই আছে, ও ঢাকায় থাকে কিন্তু ও দূরে থাকে। আমি আমার অফিসের কাছাকাছি থাকি। তো এই যে লাইফ স্টাইলটা আমার, তো রাতে তাড়াতাড়ি খেয়ে একটু নিজেকে সময় দিয়ে একটু বই পড়ে, দেখা যায় যে প্রতিদিন একটু 1 ঘন্টা বই পড়লে একটু শান্তি লাগে। মনে হয় যে ঘুমানোর আগে একটু পড়লাম, একটু ভালো লাগে যে সকালটা নিজেকে দিয়েছি, রাতটাও নিজেকে দিচ্ছি, মাঝখানে তো কাজ করেছি। তো কাজ করা কিন্তু একটা স্যাটিসফ্যাকশনের জায়গা যে আপনি কাজ করছেন, হ্যাঁ, আপনি অ্যাক্টিভ আছেন। তো নিজে কাজ করছি, বই পড়ছি, নিজের পছন্দগুলো নিয়ে কাজ করছি। তো তারপর দেখা যায় যে আমি খুব তাড়াতাড়ি ঘুমাই। হ্যাঁ, 9:30 10টার মধ্যেই ঘুম। 9:30 10টার মধ্যে না ঘুমালে আপনি এত সকালে ভোর উঠতে 5টায় পারবেন ওঠা না। সম্ভব না। হ্যাঁ, এই যে আপনি একা থাকেন বলে আপনি নিজের মতো করতে পারছেন, কিন্তু যাদের পার্টনার আছে, আপনি আপনার পার্টনার কথা বলেননি আপনি। না, আমার তো পার্টনার নেই। আচ্ছা, তো যাদের পার্টনার আছে বা যাদের ফ্যামিলি সঙ্গে থাকতে হয়, তাদের পক্ষে তো আসলে এতটা করা সম্ভব আমার কাছে তো মনে হয় জানি যারা না। পরিবারের সঙ্গে থাকে তাদের জন্য আরো সহজ, কিরকম? যদি পরিবার সাপোর্ট করে। এবং পরিবারকে সাপোর্ট করানোর ব্যাপারে আপনাকেই কিন্তু তাদেরকে বোঝাতে হবে আপনি কি চান, তাই না? তো পরিবার থাকলে কীরকম সহজ, আমার কিন্তু বাসায় রান্না করতে হয়। হ্যাঁ, আমার কিন্তু ঘরের কাজ করতে হয় অনেক। আমার কিন্তু সকালের নাস্তাটা তৈরি করতে হচ্ছে, লাঞ্চটা তৈরি করে নিয়ে অফিসে যেতে হচ্ছে, আবার ফিরে এসে ডিনারটাও আমাকেই করতে হচ্ছে। তো এই কাজগুলো কিন্তু যখন আমরা পরিবারের সঙ্গে থাকি সবাই মিলে করে। হ্যাঁ, আপনার সব কিছু করতে হয় না। এমনকি আমার বাসায় কিছু নেই, আমাকেই কিন্তু কিনে নিয়ে আসতে হচ্ছে, তাই না? তো এই এখানে কিন্তু আপনার সময় দিতে হয়। আমার মানে গৃহকাজে যে সময় দিই, তো সেই সময়টা কিন্তু আপনি যখন পরিবারের সঙ্গে থাকবেন একটু কম দিতে হবে। তো সেক্ষেত্রে আপনার কিন্তু আরও সময় থাকছে।
সেক্ষেত্রে আপনার জন্য ঘুমানো কিন্তু আরও সহজ, যে আমি কিন্তু তাড়াতাড়ি ডিনার করব, তাড়াতাড়ি ঘুমাবো, আপনি কিন্তু ঘুমাতে পারছেন, চাইলেই সকালে উঠতে পারছেন। সেটা সম্ভব হয় যদি পরিবার আসলে সাপোর্টিভ হয়, কিন্তু পরিবারকে সবার আপনার পরিবার- বোঝাতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই। আমি একটু জানতে চাচ্ছি যে আপনি যখন আসলে প্রশিক্ষণ নিতে শুরু করলেন যে এভারেস্ট যাবেন আপনি, তো তখন সেই সময়টা আসলে কত সাল ছিল? 2022-এর পর বলছিলেন। হ্যাঁ, 2022-এ আমি প্রশিক্ষণ নিয়েছি, কিন্তু ওটা এভারেস্টে যাব বলে প্রশিক্ষণ নিইনি, পর্বতে যাওয়ার জন্য প্রশিক্ষণ নিয়েছি, যে কোনো পর্বতে যাওয়ার জন্য। এবং এভারেস্টে তো আসলে আপনি আজকে সিদ্ধান্ত নিলেন যে আপনি এভারেস্টে যাবেন, আর কালকে ট্রেনিং করলেন, একটা 1 মাসের ট্রেনিং আমরা করি সাধারণত ওখানে। তো 1 মাসের ট্রেনিং করে কিন্তু পরদিনই আপনি এভারেস্টে চলে যাচ্ছেন না। নিশ্চয়ই। এভারেস্ট জার্নিটা এরকম নয়। আমি জানতে চাচ্ছি যে ততদিনে আপনি ইউনিভার্সিটি পাস করে ফেলেছেন। যদিও মেয়েদেরকে বয়স জিজ্ঞেস করা উচিত না, কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করতেই চাই, বিকজ আমার আসলে জানার দরকার যে কোন বয়সে গিয়েও মানুষ আসলে এই প্রেরণাটা পেতে পারে, এই প্রস্তুতিটা নিতে পারে। হ্যাঁ, আমাদের মানে আমি যখন এবার এভারেস্ট অভিযানে গেলাম, তো তখন সেখানে দেখেছি কিন্তু মানে গড় বা আমার যে টিমটা ছিল, সেখানে সবার বয়স 45-এর উপরে। এমন নয় যে আপনি 50 হয়ে গেছে দেখে আপনি যেতে পারবেন না, ব্যাপারটা এমন নয়। এবং আমি অনেক বয়স্ক পর্বতারোহী দেখেছি, কম বয়স্ক পর্বতারোহী বরং কম। আপনি যখন প্রস্তুতি নিচ্ছিলেন, যখন প্রশিক্ষণ নিতে গেলেন, তখন আপনার বয়স কেমন ছিল? আমার বয়স অনেক, বয়সের কথা জিজ্ঞেস করে আর হ্যাঁ, আমি জানি এটা জিজ্ঞেস করা উচিত না, বাট আপনার যেহেতু কাজ না, কাজের কিন্তু ক্ষেত্রে আমি আসলে হ্যাঁ, আমি শুরু করেছি অনেক আগে, কিন্তু পর্বতারোহণ যে ফর্মালি শুরু করা বা প্রশিক্ষণ নিয়ে শুরু করা, এটা শুরু করেছি অনেক পরে। তো আমার চাকরি জীবন প্রায় 14 বছরের, বুঝতেই পারছেন। তো সেক্ষেত্রে যখন আমি 2022-এ প্রশিক্ষণ নেই, আমার বয়স অনেক তখন already। প্রশিক্ষণে কতদিন লাগে? আপনার যেহেতু 14 বছরের চাকরি, আপনি নিশ্চয়ই আপনার ছুটি ছিল, কিন্তু অনেকের তো সেই ছুটিটাও ম্যানেজ করাটা টাফ হয়ে যায়। এটা যদি আপনি বলেন, এক্ষেত্রে আমি বলবো আমি খুবই সৌভাগ্যবান, কারণ আমার প্রতিষ্ঠান পূবালী ব্যাংক পিএলসিতে আমি আছি। আপনি কি শুরু থেকে এই ব্যাংকে? হ্যাঁ, আমি একদম এখানেই। তো পূবালী ব্যাংক পিএলসির কাছে আমি ছুটি চেয়েছি, ছুটি পাইনি, এরকম কোনো দিন হয়নি। এবং তারা, আপনি জানেন যে আমার গত বছরের হিমলুং হিমাল অভিযানটাতেও স্পন্সর করেছিল, এবং এবছর এভারেস্ট অভিযান তো তারাই পুরোটাই স্পন্সর করেছে। তো এটা আপনি যথেষ্ট সৌভাগ্যবান না হলে আপনি যেখানে কাজ করছেন সেই প্রতিষ্ঠান আপনাকে এত সাপোর্ট দিবে, এটা আসলে চিন্তা করাটা কঠিন। এটা আমি শুধুমাত্র আমি খুবই সৌভাগ্যবান বলে এটা সম্ভব হয়েছে। তো আমি যখন আমি যখন ট্রেনিংয়ে যাই, তো তখন আমি খুব একটা মানে খুব মোটিভেট করা, মানে তাদেরকে যেন তখন তো প্রথমবার এত লম্বা ছুটি নিচ্ছি, আমাদের এটা 28 দিনের একটা কোর্স, এবং আমি প্রায় 31 দিনের ছুটির অ্যাপ্লিকেশন দিয়েছিলাম, এবং আমি খুব টাচিভাবে লিখেছিলাম অ্যাপ্লিকেশনটায় যে মানে আমাদের এমপ্লয়ি তখন মনে হয় 8,000 জন ছিল। তো এরকম, তো কেউ কি এরকম চেয়েছে নাকি, এরকম মানে আগে কি কেউ এরকম এতদিনের মানে এরকম একটা ট্রেনিং নেওয়ার জন্য তো কেউ চায়নি, তাই না? তো আমি এমনভাবে লিখেছিলাম যেন আমার ছুটিটা অবশ্যই পাস হয়। পরে পাশ হয়ে গেল। হ্যাঁ, এখন ওখান থেকে আপনাকে কিছু একটা গাইডলাইন দেওয়া হলো, লাইফস্টাইল কি চেঞ্জ করতে বলেছিল কিছু? না, আমার লাইফস্টাইল তো ভালোই ছিল, মানে যথেষ্ট। আর যাওয়ার আগে তো আমি আরও বেশি মানে পরিশ্রম করেছিলাম, আরও বেশি ফিট হওয়ার চেষ্টা করেছিলাম, কারণ ওখানে গিয়ে তো আপনাকে অনেক কষ্ট করতে হয়। ওখানে প্রতিদিন আপনাকে হিলের মধ্যে দৌড়াতে হয়। দার্জিলিং আপনি জানেন কত উঁচুতে, তাই না? তো এই পাহাড়ের মধ্যে আমাদের দৌড়াতে হয়েছে, তারপর আরও ট্রেনিং করতে হয়েছে, রক ক্লাইম্ব করতে হয়েছে, আইস ক্লাইম্ব করতে হয়েছে, এবং এগুলো সব নতুন ছিল। এবং আমাদের ওখানে একটা পরীক্ষাও দিতে হয়েছিল। আমাদের প্রায় 80 জন ছিলাম আমরা। তো ওই পরীক্ষাটা এরকম ছিল, মানে আমরা যখন ক্যাম্পাসে ছিলাম, ওখানে ক্যাম্পাস আছে, এবং তারপর হচ্ছে আপনাকে গ্লেশিয়ারের কাছে যেতে হয়, মানে আরও দূরে যেতে হয় যেখানে আইস আছে, সেখানে গিয়ে প্রশিক্ষণ নিতে হয়। তো আমরা যখন ক্যাম্পাসে ছিলাম তখনই কিন্তু আমাদেরকে একটা ট্রেনিং নেওয়া হয় যে তোমার পিঠে 15 কেজি থাকবে, এবং তুমি এই ট্রেকটা করে আসবে, এত সময়ের মধ্যে করতে পারলে তুমি গ্লেশিয়ারে আইস ট্রেনিং করতে পারবে, নইলে তোমাকে ফিরে যেতে হবে। এটা হচ্ছে 7 দিনের মাথায় ছিল। হ্যাঁ, তো ওইটা কিন্তু আমার করতে হয়েছে। তো 15 কেজি ওজন নিয়ে আমি হাতির ঝিলের রাস্তায় হেঁটেছি,
15 কেজি না, আর একটু কম নিয়ে হেঁটেছিলাম, এখন মনে পড়ছে না। তো এই ট্রেনিংগুলোও কিন্তু আমি এখানে করেছি। আমি রমনা পার্কে তো দৌড়েছি, আবার ওজন নিয়ে হেঁটেছি যেন ওখানে গিয়ে আমি ভালো পারফর্ম করতে পারি। হ্যাঁ, তো ওখানে গিয়ে কিন্তু ভালোই পারফর্ম করেছিলাম, আমার রেজাল্ট ভালো হয়েছিল। আপনি 15 কেজির মধ্যে কি কি থাকে একজন ট্রেকিং যারা করতে চায় বা পর্বতারোহীর ব্যাগে কি কি থাকে? পর্বতারোহীর ব্যাগে আসলে এটা ডিপেন্ড করে আপনি আসলে কোন দিকে যাচ্ছেন, বা ট্রেকার যারা তারা কোন দিকে যাচ্ছে, বা সেখানে আপনার কীরকম সুযোগ সুবিধা আছে, তাই না? তো দেখা যায় যে আপনি যদি এভারেস্ট বেস ক্যাম্প ট্রেনিং করেন এবং এটা যদি আপনি কোনো গাইড, পোর্টার বা এজেন্সি ছাড়া করেন, নিজে নিজে করেন, তো আপনাকে কিছু জিনিস নিতেই হবে। যেমন গরম পোশাক, ওখানে তো অনেক ঠান্ডা, তো আপনাকে সেই স্তরে স্তরে পোশাক নিতে হবে। হ্যাঁ, একটা বেজ লেয়ার নিতে হবে, এগুলো পরতে হবে, এবং আপনার এক্সট্রা থাকলে সেটা নিতে হবে। পানি নিতে হবে আপনাকে, জ্যাকেট নিতে হবে। আর আপনি যদি তাঁবুতে থাকতে চান তাহলে তাঁবু ক্যারি করতে হবে। আর যদি তারপর স্লিপিং ব্যাগ ক্যারি করতে হবে। আর যদি আপনি লজগুলোতে থাকেন, মানে ওখানে ওদের তো স্থাপনা আছে, ওদের তো বিজনেস এটা, তো আপনি তাহলে যদি ওখানে থাকেন তাহলে আপনাকে আসলে খুব বেশি কিছু ক্যারি করতে হবে না। আবার আপনি যদি রান্না করে খেতে চান তখন আপনার রান্নার সরঞ্জামও নিতে হবে। হ্যাঁ, কি কি রান্নার সরঞ্জাম কি কি? আমি আসলে কখনো ওই পথে রান্না করে খাইনি, সবসময় ওদের ওই লজগুলো ব্যবহার করেছি। কিন্তু আপনি রান্নার সরঞ্জাম মেইনলি ছোট ছোট চুলা পাওয়া যায়, ছোট চুলা পাওয়া যায়, গ্যাস পাওয়া যায়। তো ওই চুলাটা এবং ওগুলোর জন্য উপযোগী পাত্র পাওয়া যায় যেখানে আপনি রান্না করবেন। তো ওই পাত্র যদি আপনি নেন, আর চুলা নেন, আর গ্যাস নেন, তাহলে মোটামুটি হয়ে যাচ্ছে। আর হচ্ছে আপনাকে তাহলে চাল কিনতে হচ্ছে যদি আপনি ভাত খেতে চান, চাল টানতে হচ্ছে, বা আপনি যা খেতে চান। নর্মালি কিন্তু এত কিছু নিয়ে যাওয়া হয় না, সাধারণত নুডলস টাইপের, একটু পানি গরম করলেন, নুডলস ছেড়ে দিলেন, খেতে পারলেন, এই জিনিসগুলো করা হয়। অথচ বাংলাদেশে আমাদের ডিনার টেবিলে কি আছে এবং সেটা আসলে কতটুকু টেস্টি সেই বিবেচনা করে আমরা কি খাবো না সেই চিন্তা করি। যখন আপনি আসলে কিছুই জানেন না যে আপনার সামনে কি আছে, এই চ্যালেঞ্জটা নেওয়ার শক্তিটা আসে কোথা থেকে? মানে অনেকে তো আছে যে হ্যাঁ খাবারটা একটু খারাপ হয়েছে বা আমার টেস্ট বাডের সঙ্গে যাচ্ছে না, আমি খাবো না। হ্যাঁ, এরকম হয় আসলে। আর বিশেষ করে আপনি যখন উচ্চতায় যাবেন তখন আসলে অনেক সময় অনেক কিছু খেতে ইচ্ছে করে না। হ্যাঁ, আমার ক্ষেত্রে যেমন এটা হয় যে আমি একদমই পছন্দ করি না পরিজ খেতে, কিন্তু দেখা যায় যে ওরা সকালবেলা পরিজ দিচ্ছে, এবং আপনার যদি অপশান না থাকে কোনো, তখন পরিজই খাচ্ছি, কিছু করার নেই। আবার স্প্যাগেরি তো আমি একদমই অপছন্দ করি, স্প্যাগেরি দেখলেই আমার রাগ লাগে। মানে আমি মানে ঢাকায় বা আমি কখনো রান্না করে বা বাইরে কোথাও স্প্যাগেরি অ্যাটলিস্ট খাই না। কিন্তু দেখা যায় যে ওখানে যেহেতু আমাদের ইন্টারন্যাশনাল টিম থাকে, বিভিন্ন দেশ থেকে মানুষজন আসে, তো তাদের কাছে কিন্তু স্প্যাগেরিটা খুব ভালো লাগে বা তারা খেতে চায়। তো তখন দেখা যায় যে এটা বানায়, তখন আমি খেতে চাই না। তখন আমি করি কি, মানে আমি কিন্তু এটা খাইও না, চেষ্টা করি যদি কোনো অপশান না থাকে। তো আমি বলি যে গাইডদেরকে বলি বা শেরপাদেরকে বলি, ওদের জন্য কিন্তু সবসময় ডাল ভাত রান্না হয়। তা আমি বলি তোমাদের ডাল ভাতটা আমাকে দাও, একটু আমি খাই। তো আমার ডাল ভাতই ভালো লাগে। ডাল ভাত রান্না হয় কারণ ওরা নেপালি। হ্যাঁ, নেপালি, ওরা ডাল ভাত খেতে পছন্দ করে। কিন্তু আপনি যখন নেপালের বাইরে অন্য কোনো দেশে যাবেন যেখানে আসলে ডাল ভাত নেই, তখন কি করবেন? তখন ওটা মানিয়ে নেব। মানে খাবার দাবার তো আসলে এত বেশি চিন্তা করলে হয় না। আর আমরা যারা পর্বতে যাই আসলে তারা সব ধরনের বাধা অতিক্রম করে যেতে প্রস্তুত, কারণ আমাদের লক্ষ্য থাকে পর্বত আরোহণ করা। আদার্স যা কিছু আছে সব কিছুর সঙ্গে জাস্ট মানিয়ে নেওয়া। আপনি বলছিলেন যে 15 কেজির মধ্যে আপনার শীতের পোশাক নিতে হচ্ছে। তো শীতের পোশাকের ওজন, মানে একটা জ্যাকেট যদি আমি ভারী একটা জ্যাকেট দেখতে চাই, সেটাই তো 4-5 কেজি হয়ে যাচ্ছে। না, শুধু তো আপনি জ্যাকেট নিচ্ছেন না, তখন তো আমি আসলে সব কিছু বলতে পারি নাই। যেমন আমরা যখন ট্রেনিংয়ে গিয়েছিলাম তখন কিন্তু আমাদেরকে রোপ ক্যারি করতে হয়েছে। এখন তো আমাদের আসলে অন্য নেপালে যখন আমরা কোনো এক্সপেডিশনে যাই তখন তো আসলে আমাদের গাইড থাকে, পোর্টার থাকে, কিন্তু ট্রেনিংয়ের সময় আমাদের নিজেদের রোপ এবং আমাদের যে আরও কিছু ইনস্ট্রুমেন্ট আছে এগুলোও কিন্তু আমাদেরই ক্যারি করতে হয়। এগুলোর ওজন আছে, এক একটা রোপের ওজন অনেক বেশি। তারপর আমাদের জুমার আছে, হার্নেস সেট আছে, পুরো হার্নেস সেটটা আছে, এটার ওজন বেশি। এবং আপনার যদি আইস বুটসটা যদি আপনার পরে পড়তে হয়, মানে আইসে ক্লাইম্ব করার জন্য যে বুটস, এগুলোর কিন্তু ওজন আছে অনেক। এগুলো সব মিলিয়ে হয়ে যায়। হ্যাঁ, সব মিলিয়ে আপনার 15 কেজি তো নর্মাল।
15 কেজি তো নরমাল। আমি ভাবছি যে কোনো একজন যদি কেউ ট্রাভেল করতে চায়, সে বিমানে আসলে চিন্তা করে কোথায় আমি 40 কেজি পাবো, আমি সেই বিমানে ভ্রমণ করব, আমি সেই এয়ারলাইন্সে যাব। কিন্তু 15 কেজি নিয়ে কিভাবে একজন মানুষ এরকম মানে 45 দিন পার করে দেয়, আমি সেই চিন্তা করছি না, আসলে। এভারেস্ট অভিযানে আসলে 15 কেজি না, আমার ডাফল ব্যাগে তো আরো বেশি ছিল। আমার ক্যারি ব্যাগে কম ছিল, 10 পুরোটা তো কেজির মতো নিজেকেই ছিল। বহন করতে হয়। না না, এভারেস্ট অভিযানে আমি তো একটা এজেন্সির মাধ্যমে গিয়েছি, তো ওখানে পোর্টার ছিল, এগুলো পোর্টার ক্যারি করেছে, আমি করিনি। কিন্তু শেষ মুহূর্তে যখন আমার অক্সিজেন ক্যারি করতে হয়, এই জিনিসগুলো আমার নিজের ছিল। অক্সিজেন ক্যারি করতে হয়েছে, অক্সিজেন বটলের ওজন ছিল 4 কেজি। তারপর আমাকে কিছু পানি ক্যারি করতে হয়েছে, আমার কাছে 1.5 লিটার পানি ছিল। তারপর আমার কাছে চকলেটস ছিল, চকলেটগুলো অনেকগুলো নিতে হয়, কখন আপনি কোনটা খাবেন এরকম। 1.5 লিটার পানি কতক্ষণের প্রস্তুতি? প্রায় 12 ঘন্টা। 12 ঘন্টার মানে? না, 12 ঘন্টারও বেশি, 12 ঘন্টা আবার ফিরে আসা, প্রায় 14 ঘন্টার প্রস্তুতি। ওখানে তো আসলে এত বেশি আপনি ঢকঢক করে পানি খেলেন এরকম হয় না। আমরা জাস্ট একটু চুমুক দিয়ে একটু পানি খাই, একটু গলা ভেজানো, জাস্ট এরকম। আর ওখানে যেটা হয়, অতি উচ্চতায় আপনার মানে 10 কেজি ওজনকে, মানে এটা অনেক বেশি ওজন মনে হয়। কিন্তু গাইড যারা আছে ওদের কাছে, ওরা তো সব কিছু ক্যারি করে, ওরা ক্যাম্পগুলো তৈরি করে, তাবু সব কিছু নিয়ে যায়, তাবু নেয়, ম্যাট্রেস নেয়, খাবার দাবারও ওদের ক্যারি করতে হয়। একদিন থাকতে গেলেও তো 10 জন মানুষের খাবার আছে। তারপর আরও কত সেট আপ থাকে না ওখানে, সব কিছু ওরা ক্যারি করে, অক্সিজেন ক্যারি করে। আমার শেরপাকে আমি দেখেছি যে ও ক্যাম্প 2 থেকে ক্যাম্প 3-তে যাচ্ছিল অক্সিজেন রাখতে, তো অক্সিজেন বোতল রাখতে, তো ও 6টা অক্সিজেন বোতল নিয়েছে। তো 6টা অক্সিজেন বোতলের ওজন হচ্ছে 24 কেজি, 4 কেজি করে। এই জায়গাগুলোকে হেলিকপ্টার ইউজ করা যায় না? এই জায়গাগুলোতে হেলিকপ্টার ইউজ করাটা এক্সপেন্সিভ, এবং ক্যাম্প 3 পর্যন্ত আসলে হেলিকপ্টার এই সার্ভিসগুলো দেয় না। অনেক সময় বেস ক্যাম্প থেকে আসে, বেস ক্যাম্প থেকে ক্যাম্প 1 ক্যাম্প 2 পর্যন্ত হেলিকপ্টার মালপত্র বহন করে অনেক সময়, কিন্তু খুব বেশি আসলে বহন করে না। আর হচ্ছে আপনার ড্রোন ব্যবহার করা হয় অনেক সময়। হ্যাঁ, ড্রোন কিছু নিতে পারে, কিন্তু খুব উঁচুতে এগুলো যায় না। তো আসলে মানুষ ছাড়া উপায় নেই, বা এইখানে কি গাধা বা ঘোড়া এই টাইপের না, কোনো এগুলোর প্রাণী? প্রাণী হচ্ছে আপনার বেস ক্যাম্প পর্যন্ত যেতে পারে। হ্যাঁ, বেস ক্যাম্প পর্যন্ত আপনি অনেক দেখবেন এই সব প্রাণীরা অনেক ভার বহন করছে, কিন্তু বেস ক্যাম্পের পরে আসলে ওরা যেতে পারে না। হ্যাঁ, বেস ক্যাম্পের পরের যে রাস্তা, এগুলোতে ক্লাইম্ব করতে হয়, তো এগুলো তো আর আসলে ওভাবে ক্লাইম্ব করতে পারে না। ক্লাইম্বিং এর জার্নিটা একটু জানতে চাই এবার। আপনি একদম কত তারিখে শুরু করেছিলেন? আমি বাংলাদেশ থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা দিই 11ই এপ্রিল। 11ই এপ্রিল ওখানে যাওয়ার পরে আমার কিছু কেনাকাটা করতে হয়, কারণ আমার অনেক কিছু ছিল না। কি তো কি কিনেছিলেন? আমি যেমন আইস বুটস কিনেছিলাম, এর আগে আমি যতগুলো অভিযান করি এগুলো সব ভাড়ায় নিয়েছিলাম, তো এবার একটা বড় অভিযান, এজন্য কিনেছিলাম। তারপর হচ্ছে ডাউন স্যুট কিনেছিলাম। ডাউন স্যুট হচ্ছে একদম মাথা থেকে পা পর্যন্ত একটা পোশাক, এবং এটা আপনাকে খুব গরম রাখবে। সাধারণত 6,000 মিটারে সাধারণত লাগে না, 7,000 মিটারের সময় আমি ভাড়া নিয়েছিলাম, এবার কিনেছি। তারপর হচ্ছে এগুলো ভাড়া কোথায় পাওয়া যায়? নেপালে এগুলো ভাড়া দেয়, থামেলে গেলেই সব কিছু পাওয়া যায়। হ্যাঁ, তো তারপর হচ্ছে ছোট ছোট অনেক জিনিস, যেমন স্নো গগলস কিনতে হয়েছিল। স্নো গগলস হচ্ছে স্নো থেকে আপনাকে বাঁচাবে, আবার স্নো গগলসের মধ্যে পার্থক্য আছে, কোনোটা আপনাকে রাতেও যেন আপনি দেখতে পান এরকম আছে, তো এগুলো কিনেছিলাম। আমাকে হেডলাইট কিনতে হয়েছে। আমার হেডলাইট ছিল, কিন্তু সেটা 6,000 মিটারের জন্য উপযোগী ছিল, 7,000 মিটারের জন্য, কিন্তু 8,000 মিটারের জন্য ডিফারেন্ট কিনতে হয়েছিল। ব্যাটারি কিনতে হয়েছিল, চকলেট, খাবার দাবার সব কিছু, ওয়েট টিস্যুস, মানে অনেক কিছু কিনতে হয়। ক্যাম্প 2 থেকে আপনি যখন রওনা করছেন, তখন আপনার সঙ্গে কতজন ছিলেন? ক্যাম্প 2 থেকে আমরা যখন গিয়েছিলাম ফাইনাল সামিট পুশে, তখন আমাদের সঙ্গে আমরা ক্লাইম্বার ছিলাম 4 জন, আর শেরপা ছিল আমাদের সঙ্গে 7 জন। আপনারা সবাই ফিরে এসেছিলেন? আমরা সবাই ফিরে এসেছি, কিন্তু সবার সামিট হয়নি। আমার আর অঞ্জনা নামে ভারতীয় একটা মেয়ে ছিল, ওর হয়েছে। আর আমাদের সঙ্গে 5জন শেরপার হয়েছে, মানে শেরপারা গেছে, আর 2জন ফিরে এসছে, তাদের সঙ্গে তাদের শেরপারা ফিরে এসেছিল।
কিন্তু এরকম তো অনেকেই প্রাণ হারাচ্ছে বা অনেকে পিছলে যাচ্ছে, পড়ে যাচ্ছে। এরকম ঝুঁকি আপনাদের ছিল না? ঝুঁকি তো সবসময়ই থাকে। একজন যখন পড়ে গেছে মানে ওই ঝুঁকিটা আমারও আছে, হ্যাঁ? কিন্তু আমরা সতর্ক ছিলাম। আর অনেকেই পর্বতে প্রাণ হারান। সেটা আসলে আমাদের, আপনি জানেন আমাদের একজন এভারেস্টার সজল খালেদ ভাই, উনি এভারেস্ট সামিট করে ফেরার পথে মারা গিয়েছেন এবং উনি ওখানেই রয়ে গেছেন। তো এরকম আসলে ঝুঁকি থাকে বলেই মনে হয় বেশি রোমাঞ্চকর লাগে আমাদের কাছে। আপনি কাউকে দেখেছেন হ্যাঁ, এরকম আমি হিমায়িত? আমি দেখেছি। আমাদের সময় দুজন ভারতীয় মারা গিয়েছিলেন। আম সন্দীপন আয়ারকে আমি দেখেছি। আমি যখন ক্যাম্প 3 থেকে ক্যাম্প 2 তে ফিরে আসছি, ওর লাশটা ওখানে রাখা ছিল। তো ওকে দেখেছি। তাদেরকে আসলে ওখানেই রাখা হয় এবং ওনারা তো আসলে মানে ওখানে বছরের পর বছর, বছরের পর বছর থাকেন এবং আমরা কিছুদিন গত বছরই বোধহয় আ আম অ্যান্ড্রু অল ওনার নামটা ভুলে গেছি আমি। ১ম এভারেস্ট জয়ী যার জুতা পাওয়া গিয়েছিল। আচ্ছা, আরভিন আর আর হ্যাঁ, ম্যালোরি আরভিন তারা আর ম্যালোরি। এভারেস্ট সামিট করেছে কিনা এটা এখনো আ এখনো এখনো এটা মানুষ নিয়ে কেউ জানে না হ্যাঁ, আসলে। জানে না। কিন্তু যারা আসলে হুম। হ্যাঁ, ওনারা চেষ্টা করেছিলেন বা হ্যাঁ, ওনারা গিয়েছিলেন। ওনাদেরকে ৮০০ মিটার নিচে পর্যন্ত দেখা গিয়েছিল লাশ, তারপর আর দেখা যায়নি। হুম, তো হুম। আপনি যেটা আসলে বলছিলেন ওখানে লাশ রয়ে যায়। অনেক উঁচুতে যখন কেউ মারা যায় তখন তাকে আসলে ফিরিয়ে আনাটা খুব কঠিন হয়ে যায়। যেমন এবার ভারতীয় যে আরেকজন মারা গিয়েছেন উনি হিলারি স্টেপের কাছাকাছি মারা গিয়েছেন। তো ওখান থেকে আনতে গেলে আমি শুনেছি যে $96,000 চেয়েছে নেপাল সরকার এবং সেখানে হয়তো বা ১০ থেকে ১২ জন শেরপার সহযোগিতা লাগবে এবং এটা আসলে খুবই কষ্টসাধ্য এবং প্রায় অসম্ভব একটা কাজ, হ্যাঁ? তো এজন্য আসলে নিয়ে আসা হয় না। কিন্তু আমি যাকে দেখেছিলাম সন্দীপন আয়ার, ওর লাশটা ছিল ক্যাম্প 2 তে, ও ক্যাম্প 3 তে মারা গিয়েছে। তো ওখান থেকে আনাটা তুলনামূলক সহজ। কিন্তু ক্যাম্প 3 এর উপর থেকে আনাটা সম্ভব হয়ে ওঠে না আর। যখন আপনি আসলে এগোচ্ছেন আর মানে আপনার সহযাত্রীরই মৃতদেহ দেখছেন, তো তখন আসলে এই অনুভূতিগুলো কেমন হয়? তখন এগোতে গিয়ে কি একটু থমকে যান বা কি হয়? আমার যেটা হয়েছিল হিমলুং হিমাল অভিযানের সময় আমারই টিম মেম্বার একজন হিমলুং হিমালে রয়ে গেছে এখনো। তো ওর ওকে দেখেছিলাম কাছ থেকে, হ্যাঁ? আমরা একসঙ্গে ডিনার করছি, একসঙ্গে খাচ্ছি, একসঙ্গে গল্প করছি। ও হাসছে। যে আমি কথা বলছি ওর চেহারাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি ও হাসছে। তো ওকে যখন হারিয়েছি না, তো তখন ও যখন ক্যাম্প 2 এর উপরে ছিল তো আমি তখন ওইদিকেই যাচ্ছি। ওর লাশটা নামানো হচ্ছে আর আমি সামনের দিকে এগুচ্ছি। তখন আমার পৃথিবী টলে উঠেছিল। মানে আমার কাছে খুব কঠিন মনে হয়েছিল যে ওর নাম ছিল সিনতার্ক। তো সিনতার্ক নেমে আসছে, আমি উপরে উঠে যাচ্ছি। কিন্তু আ ও তো আসলে নিজে নেমে আসছে না, তাই না? তো ওই সময়টা আমার জন্য খুব কষ্টকর ছিল। মানে আমি এটা এখন হয়তোবা একটু সহজ লাগছে কিন্তু ওই সময়টা আমি ওর সরাসরি যেতেও পারছিলাম না। তো আমি আমার শেরপাকে বলেছিলাম আমাকে একটু ট্রাভার্স করে অন্য দিক দিয়ে নিয়ে যাও। তো ওটাও কঠিন ছিল। আপনি রোপ ছেড়ে অন্য দিক দিয়ে যাওয়া আসলে সহজ নয়। কিন্তু আমি আসলে একদম মুখোমুখি যেতে পারছিলাম না। কিন্তু এবার আসলে ওরকম মানে আমার সহযাত্রী একদম একসঙ্গে চলেছি ফিরেছি এরকম কাউকে এভাবে দেখিনি। কিন্তু আমার একটা বন্ধু ছিল নিমেষ, ওকে দেখেছি আহত হতে। একটা অ্যাভালান্স হয়েছিল। তো সেখানে ওকে স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছে। তো এটা দেখেও খুব খারাপ লেগেছে কারণ ও আমার বন্ধু। কিন্তু ও বেঁচে ছিল। কিন্তু সন্দীপন আয়ারের সঙ্গে আমার কোনো পরিচয় ছিল না। তারপরও তো আসলে আপনি যখন একজনকে দেখবেন যে আ চূড়ান্ত ভালোবাসা নিয়েই তো এসছিল, তাই না? আ তো সে তো আসলে সুস্থভাবেই ফিরে আসতে চেয়েছিল। কিন্তু পর্বত তাকে রেখে দিয়েছে। খারাপ লাগে। খারাপ। আপনি আর কতগুলো মৃতদেহ দেখেছেন? আমি আগের কোনো কিছু দেখেছেন কি? এবছর হ্যাঁ, হিলারি স্টেপে অনেক পুরনো মরদেহ রয়ে গেছে। ওখানে ২ টো মরদেহ দেখেছি। সন্দীপন আয়ারের মরদেহ দেখেছি ক্যাম্প 2 এর পথে। আর খুম্বু আইসফলে একজনকে দেখেছিলাম। এটা অনেক পুরনো এবং এটা একটু মানে ডিসওরিয়েন্টেড হয়ে গেছে। আ তো এটা দেখে খুব খারাপ লেগেছে কারণ ওর হাড়গোড় বেরিয়ে গেছিল। তো এটা সম্ভবত আরও পুরনো, হয়তো ১৪ বছর আগের এরকম বলছিল কিন্তু সবাই। হাড়গোড় তো বেরোনোর কথা না। ওখানে তো না, সবসময় এটা বরফ থাকে। স্ট্রিমে ছিল।
এটা স্ট্রিমে ছিল তো ও পানি দিয়ে চলে এসছে, তো গরমের সময় হয়তো বা ওর এগুলো হয়ে গেছে, সব কিছু খুলে গেছে, তো ওর অবস্থাটা একটু খারাপ ছিল, ওটা দেখতে খারাপ লেগেছে খুব। আপনাদের কি ইন্স্যুরেন্স করা থাকে আপনারা যখন যান? হ্যাঁ, আমরা ইন্স্যুরেন্স করি। এটা রেস্কিউ পারপাসে যদি কোনো অসুবিধা হয় তাহলে ওরা রেস্কিউ করবে, এরকম একটা ইন্স্যুরেন্স করতে হয়। আমি এক ইন্স্যুরেন্স করেছিলাম $1400 দিয়ে। একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট প্রয়োজন হয়। আপনার স্পন্সর ছিল। যাদের স্পন্সর নেই তারা আসলে কি করবে? কোথায় যাবে? কোথায় স্পন্সর পাবে? স্পন্সরশিপ আমাদের এই পর্বতারোহণের সবচেয়ে কঠিন পর্বটাই হচ্ছে স্পন্সরশিপ ম্যানেজ করা। আর এভারেস্ট অভিযানে আসলে নিজের পয়সা দিয়ে করাটা খুব কঠিন। আপনি জানেন প্রায় 50-60 লাখ টাকা লাগে। তো এই 50-60 লাখ টাকা ম্যানেজ করা কিন্তু খুব কঠিন। তো আমি কিন্তু একজনকে চিনি আমার ক্লাবেরই। আমি বিএমটিসিতে আছি, আমার ক্লাবের একজন মেম্বার আছেন, কাউসার রূপক তার নাম। তিনি কিন্তু চিন্তা করছেন যে তার জমি বিক্রি করে হলেও উনি যাবেন, কারণ উনি স্পন্সর ম্যানেজ করতে পারছেন না। তো এরকম হয়। তো আমাদের এই পর্বতারোহণটা কাউকে হয়তোবা সেভাবে আকর্ষণ করে না নাকি জানি না। আমরা স্পন্সরশিপ ম্যানেজ করতে আমাদের অনেক কষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে বড় বড় প্রতিষ্ঠানগুলোর কাছে গেলে যদি তারা সহযোগিতা করেন তাহলেই কেবল সম্ভব। আপনি বিভিন্ন জায়গায় ইন্টারভিউতে বলেছেন যে আমি আসলে এভারেস্টের চূড়া ছুঁয়ে দেখেছি, ওখানে পা রাখিনি। কেন? পা রাখতে ইচ্ছে করেনি আসলে। এভারেস্টের চূড়ায় হয় কি, সামিটের জন্য একটা নির্দিষ্ট জায়গা আছে, এই পর্যন্ত গেলে এটাকে সামিট ধরা হয়। হ্যাঁ, আপনাকে যে একদম চূড়ায় দাঁড়াতেই হবে এমন কোনো কথা না, ওখানে ধাপ ধাপ করা আছে। আমরা ওখানে সাধারণত বসে বসে ছবি তুলি। তো আপনি চাইলে একদম ইয়েতে দাঁড়াতে পারেন, কিন্তু যেহেতু আমার সামিটটা এখানে হয়েই যাচ্ছে এবং পৃথিবীর সর্বোচ্চ চূড়া ছুঁয়ে দেখলেই তো হয়, ওখানে আপনার দাঁড়াতে হবে এরকম কোনো কথা নেই কিন্তু, না? আচ্ছা, একদম উঁচুতে গিয়ে আমরা দূর থেকে যখন দেখি পাহাড়টা একদম খাড়া বা উঁচুতে গিয়ে একটা শীর্ষ থাকে, ওখানে গিয়ে তো আপনি আসলে ওই শীর্ষকে অনুভব করতে পারছেন বা হ্যাঁ, ওখানে বুঝতে পারা যায় তো। কারণ আপনি ঠিক এরকম তো ধাপ ধাপ করা আছে, আপনি ওই জায়গাগুলোয় বসতে পারেন। কিন্তু একদম চূড়াটাতে ওদের যে প্রেয়ার ফ্ল্যাগ থাকে নেপালিদের, ওরা ওই প্রেয়ার ফ্ল্যাগ দিয়ে কিন্তু সাজিয়ে রেখেছে, একদম পেঁচিয়ে পেঁচিয়ে আরও চূড়ার মতো বানিয়ে রেখেছে। কিন্তু আপনি একদম চূড়ার কাছাকাছি, আমি যেহেতু একদম ওখানে দাঁড়ালে কিন্তু আপনি দেখতে পান যে আরেকদিকে তিব্বত, এদিকে নেপাল, এরকম পয়েন্ট করাই থাকে কিন্তু। হ্যাঁ, বোঝা চূড়া যায়। থেকে কি দেখা যায়? কি কি দেখেছেন আপনি? চূড়া থেকে আমি সূর্যোদয় দেখেছি, এটা আমার জীবনের সবচেয়ে সুন্দর সূর্যোদয় বলবো। আর দেখেছি পুরো পৃথিবী নিচে, যদিও পুরো পৃথিবীকে তো আসলে ওভাবে দেখা যায় না, কিন্তু পর্বতমালা পুরোটা দেখা যায়। হ্যাঁ, আর আমার সময় একটু দূরে আবহাওয়াটা একটু খারাপ ছিল, হঠাৎ করে খারাপ হয়ে গিয়েছিল, যার কারণে খুব বেশি দূর দেখতে পাইনি। কিন্তু সব কিছু নিচে, এটা আপনি দেখতে পাচ্ছেন, সব পর্বত চূড়াগুলো নিচে। হ্যাঁ, চাঁদ দেখা যায় ওখান থেকে? চাঁদ যখন উঠেছে তখন দেখেছি। হ্যাঁ, চাঁদ দেখা যায়। মানে সূর্যোদয় হলে তো আর চাঁদ দেখা না, যাচ্ছে না। আর কি কি সূর্যোদয়ের আগে দেখেছেন? আমি তো রাতে সমুদ্র রওনা দিয়েছেন। দেখেছেন? না, সমুদ্র দেখতে পাইনি, কিন্তু মেঘগুলোকে সমুদ্রের মতোই লাগে। আমরা যখন সাজেকে যাই না, দেখি না মেঘগুলো একদম উঠছে, তো সমুদ্রের মতো লাগে না, এরকমই। বাংলাদেশের কথা একটু যখন চলেই আসলো, আমি একটু জানতে চাই যে বাংলাদেশেও তো প্রচুর পাহাড় রয়েছে। তো এইগুলো আসলে পর্যটন খাতে নেপালের মতো করতে কি কি করতে হবে বা কি করলে আসলে বাংলাদেশের পর্যটন খাতে ওইভাবে মানুষ বিভিন্ন জায়গা থেকে দেখতে আসবে? আমাদের পার্বত্য চট্টগ্রাম তো অনেক সুন্দর, আপনি জানেন, গিয়েছেন। তো এই সৌন্দর্য উপভোগ করার জন্য আমাদের অনেক সময় কিছু বাধার সম্মুখীন হতে হয়। কারণ আমাদের ট্যুরিজম সেক্টরটা হয়তো বা নেপালের মতো নয়। নেপালের অর্থনীতিটা অনেকটাই ডিপেন্ড করে তাদের ট্যুরিজমের উপর, তাদের এই মাউন্টেনিয়ারিংয়ের উপর। তো তাদের ওখানে সব কিছু সুন্দর, মানে তাদের ওখানে সব কিছু একদম নিয়মমাফিক চলছে। আপনি কিভাবে যাবেন, আপনার জন্য প্রচুর এজেন্সি আছে, আপনি একা করতে চাইলে তার ব্যবস্থা আছে, সিকিউরিটি আছে। একা একটা মেয়ে, আমাদের একজন পর্বতারোহী আছেন ইয়াসমিন লিসা, উনি একা একা পর্বতে গিয়েছেন, পর্বতারোহণ করে চলে এসছেন। হ্যাঁ, তো এই যে সেফটি সিকিউরিটির কথা আমরা চিন্তা করি, এটা কিন্তু ওখানে আমরা পাচ্ছি। তো এখানে আমাদের যে সমস্যাটা হয়, আমাদের পার্বত্য চট্টগ্রামে আমরা একটু ইনসিকিউর ফিল করি। তো আর আপনি যদি ট্যুরিস্টকে সিকিউরিটি দিতে না পারেন, ট্যুরিস্ট কখনো সেখানে যাবে না,
কারণ তার সিকিউরিটিটা প্রয়োজন আছে। আমাদের পার্বত্য চট্টগ্রামকে আর সুন্দর করতে হবে না, অনেক সুন্দর আছে। শুধু একটু যদি সিকিউরিটিটা বাড়ানো যেত তাহলে মনে হয় আরও ভালো হতো। নেপাল কি এমন সিকিউরিটি যায় যে আমাদের এখানে নেই সেটা? আমরা যেমন ওখানে যখন আমরা কোনো পথে যাই তখন আমি চিন্তা করি না যে আমাকে কেউ অপহরণ করতে পারে। হ্যাঁ, অনেক আমরা এখানে দেখেছি যে আমাদের অনেক ট্যুরিস্ট অনেক সময় হারিয়ে গেছে। হ্যাঁ, তাদেরকে আর খুঁজে পাওয়া যায়নি। তো আমি তো চাই না যে আমি এক জায়গায় যাব আর আমাকে খুঁজে পাওয়া যাবে না, এরকম তো নেপালে এরকম হয় না। আপনি পর্বতে যাচ্ছেন, ওখানে আপনার আবহাওয়া এবং আপনার স্বাস্থ্যগত ঝুঁকির কারণে আপনি হয়তো বা ফিরে আসতে পারছেন না, কিন্তু এরকম নয় যে আপনাকে কেউ নিয়ে যাচ্ছে বা আপনাকে আটকে রাখছে, এরকম হয় না। অনেক ধন্যবাদ। একদম শুরু থেকে আমি সব ইতিহাস জেনে গেলাম, আপনার জার্নিটাও জানলাম। অনেক ধন্যবাদ। আপনার যদি সবশেষ দর্শকদের কিছু বলার থাকে দেন আমরা আজকে শেষ করতে পারি। দর্শকদের বলার আছে যে আমার জার্নিটা যদি কারো ভালো লাগে তো এবং তারা যদি পর্বতারোহণে আগ্রহী হয়ে ওঠে তো এটা আমার জন্য বিরাট পাওয়া, বিরাট পাওয়া। আপনি কি তাদেরকে কোনোভাবে সহায়তা করতে পারেন? আপনাকে কোথায় পাবে, কোথায় নক করবে? অবশ্যই সহযোগিতা করতে পারি। আমার ফেসবুক আইডি আছে, আমি যদিও ফেসবুকে খুব বেশি অ্যাক্টিভ নই, সেখানে যোগাযোগ করতে পারে, অথবা আমার ক্লাব আছে বিএমটিসি, বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব, সেখানে যোগাযোগ করতে পারে। অসংখ্য ধন্যবাদ, অনেক বেশি ভালো থাকুন। আপনাকেও ধন্যবাদ। তাই দেখছিলেন হার স্টোরি, সঙ্গে ছিলাম আমি রুকাইয়া জহির এবং আমার সঙ্গে ছিলেন একদম সদ্য এভারেস্ট জয় করে আসা নুরুন নাহার নিম্নি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথি নিয়ে। সেই অবধি সবাই ফলো করুন আলাপকে এবং থাকুন আলাপের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোর সঙ্গেই।